কাল থেকে মনটা বড় খারাপ, বুঝতে পারলে। আমাদের পাশের বাড়ির একটি শিশু হঠাৎ করে একদিনের জ্বরে মারা গেল। শিশুটি আমাদের বাড়ি আসতো। আমার স্ত্রী তাকে বড় ভালোবাসতো, ভারী মিষ্টি দেখতে, বড় চটপটে, বুদ্ধিমান। আমি বাড়ি থাকলেই আমার কোলে এসে চুপটি করে বসে থাকতো। কি যে হলো, ওদের বাড়ির দিকে তাকাতে পারছি না। আমার স্ত্রীও বড় কান্নাকাটি করছে না। কেন? ঠিক মতো কি ডাক্তার দেখানো হয়নি নাকি? হ্যাঁ, বড় শিশু চিকিৎসককেও দেখানো হয়েছিল। বলা যায় তিনি তেমন কোনো চিকিৎসার সুযোগই পেলেন না। বিকেল থেকে জ্বর উঠেছিল, রাতের মধ্যেই সব শেষ। আহা, তোমার থেকে শুনেই আমার খারাপ লাগছে। আচ্ছা, ভগবানের এ কি বিচার বলো তো? ছোট্ট শিশু, সে তো কোনো অন্যায় বা অপরাধ করেনি। এত অল্প সময়ের জন্য পৃথিবীতে তাকে এনে আবার তাকে ডেকে নেওয়ার কি দরকার ছিল বলো তো? রবিবারের বিকেল, আমি আর কিশোরী চলেছি তারানাথ তান্ত্রিকের, মানে আমাদের ঠাকুর মশাইয়ের বাড়ি। প্রায় রবিবারের বিকেলেই সেখানে আমাদের আড্ডা জমে। যদিও কিশোরীর ভাষায় তারানাথের গল্পগুলো গাঁজাখুরি, কিন্তু কিন্তু আমরা ওই গল্পের লোভেই তার মঠ লেনের বাড়িতে রবিবারের বিকেলগুলোতে ভিড় জমাই। অনেক সময় সঙ্গে নিই তেলে ভাজা আর তারানাথের প্রিয় পাসিংস। কিন্তু আজ মনটা ভারী ছিল বলে কিছুই নেওয়া হয়নি। তবে সিগারেটটা অন্তত নেওয়া উচিত ছিল ঠাকুর মশাইয়ের জন্য, কিন্তু মনে ছিল না। কথাটা মনে হতেই কিশোরীকে বললাম, ওহে, ঠাকুর মশাইয়ের জন্য সিগারেট কেনা হয়নি তো? তুমি নিয়েছো নাকি কিশোরী? হ্যাঁ, নিয়েছি, তবে আজ আর তেলে ভাজা নেওয়া হয়নি। অবশ্য চারিমায়ের হাতের চা খেলেই মনটা ভরে যায়, আর সিগারেটটা তো ঠাকুর মশাইকে সন্তুষ্ট করার জন্য। এই সিগারেটের একটা টান না হলে ঠাকুর মশাইয়ের তো আবার গল্প তেমন জমে না। আজ বিকেলে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। পথে কিশোরীর সাথে দেখা। সেও আজ একটু তাড়াতাড়ি এসেছে। আসলে শীতের বিকেল তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। স্ত্রী বারবার বলে দিয়েছে একটু শীঘ্রই বাড়ি ফিরতে। পাশের বাড়িতে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মনে সর্বদাই অমঙ্গলের আশঙ্কা। কিশোরীর সাথে কথা বলতে বলতে তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। কিশোরী দরজায় কড়া নাড়ল। মিনিট খানেক পরে দরজা খুলে দিয়ে হাসি মুখে দাঁড়ালো চারিমা। চারি তারানাথের মেয়ে। দরজা খুলে সে বলল, ও কাকা বাবুরা, আজ দুপুর থেকে কেন যেন মনে হচ্ছিল আজ আপনারা আসবেন নিশ্চয়ই। কিন্তু আমরা যে আজ ভয়ে ভয়ে আসছি চারিমা। ভাবছি দুপুরে এসে তোমাদের ঘুম ভাঙালাম নাকি। তা ঠাকুরমশাই উঠেছেন ঘুম থেকে? ঘুম? এই শীতের দুপুরে কেউ ঘুমোয় নাকি? কি যে বলেন আপনারা। আমি তো শুই না দুপুরে, বসে বসে বই দিচ্ছিলাম। আর বাবা দেখি পুরনো আমলের কতগুলো বই নিয়ে বসেছেন। আসুন আসুন, বসুন আপনারা। ওই তো বাবা আসছেন। ঘরে ঢুকে ছোট্ট তক্তপোষের ওপরে বসলাম। ভিতরে দরজাটা দিয়ে তারানাথ এই ঘরে ঢুকে আমাদের সামনে বসলো। তার হাতে ছেঁড়া মতন দুটো বই। কিশোরী বলল, কি ঠাকুরমশাই, আপনি কি আবার জ্যোতিষ সম্পর্কে পড়াশোনা শুরু করেছেন নাকি নতুন করে? বইগুলো দেখে তো মনে হচ্ছে সেই বরাহমিহিরের আমলে। দেখো, এই যে তোমরা এইসব বিষয়ে যে ঠাট্টা করো, তাতে কিন্তু এখন আমার আর রাগ হয় না, বুঝলে তো। আসলে বেশিরভাগ মানুষই হলো অজ্ঞান। হ্যাঁ, রাগ করে আর কি করবো বলো? তাহলে তো মানুষের সঙ্গে কথা বলাই চলে না। আমি বিষয়টি সামাল দেবার জন্য বলে উঠলাম, দাঁড়াও তো কিশোরী, তুমি সব বিষয়ে বড্ড বেশি কথা বলো। ঠাকুরমশাই হচ্ছেন জ্যোতিষ ও তন্ত্র বিষয়ে পণ্ডিত মানুষ, তার আবার নতুন করে পড়াশোনার কি আছে? বেশ তো, একটু আগে আমরা রাস্তায় আসার সময় যে বিষয়ে কথা বলছিলাম সেটা নিয়েই ঠাকুরমশাইকে প্রশ্ন করো। এই বিষয়ে আমরা তার মতামত শুনি। কোন বিষয়ে বলো তো? ও আচ্ছা, ওই শিশুর মৃত্যুর বিষয়টার কথা। হ্যাঁ, আচ্ছা আমি বলছি। জানেন তো ঠাকুরমশাই, বিভূতিদের পাশের বাড়িতে একটা বাচ্চা ছেলের মৃত্যু হয়েছে মাত্র একদিনের জ্বরে। মোটে 4-5 বছর বয়স। চিকিৎসার সুযোগও পায়নি। তাই আমাদের প্রশ্ন হলো, শিশুদের ভগবানের আর এক রূপ বলা হয় যেখানে, তাহলে তাদের এইভাবে ধরাধামে পাঠিয়ে আবার কেড়ে নেওয়ার মানেটা কি? আপনিই বলুন। বড় কঠিন প্রশ্ন করেছ কিশোরী। দেখো,
উত্তরটা আমি তোমাদের দেব, কিন্তু তোমরা কতটা বিশ্বাস করবে সেটা আমি জানি না। আপনার যা মনে হয় তাই বলুন না ঠাকুরমশাই, শুনে যদি মনটা একটু স্বস্তি পায়। আসলে কথাটা কি জানো, শিশু যখন জন্ম নেয় তখন তার প্রারব্ধ কর্মের কিছু ফল নিয়েই সেই পৃথিবীতে আসে। মানে আগের জন্মের কর্মফল নিয়ে জন্মগ্রহণ করে, তবে শিশু অবস্থায় তার বাবা মায়ের কর্মফলের প্রভাব তার উপর সবচেয়ে বেশি থাকে। এখন হয়তো অনেকেই জন্মান্তরবাদ মানে না, কিন্তু কিছু কিছু শিশু জাতিস্বর সেটা মানবে তো। এই আমি তো তোমাদের একটি জাতিস্বর মেয়ের গল্প বলেছিলাম, যে তার খুনিকে পরজন্মে মটি দিয়ে কেটে খুন করেছিল। কি বলিনি? তাই নাকি? বলেছিলেন? কই, মনে নেই তো। আচ্ছা, তাহলে আর একবার শুনবো, আর একবার বলুন। না 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 না, এটা এটা ঠিক নয়। একই ঘটনা আমি বারবার বলি না। আসলে আসলে সেটা তো গল্প ছিল না, সত্যি ঘটনা ছিল, কিন্তু তোমরা গল্প মনে করে বিশ্বাস করো না, তাই মনে রাখতে পারো না। তারানাথের গলার স্বরে বিরক্তির আভাস পেয়ে আমি তাড়াতাড়ি বললাম, কিন্তু ঠাকুরমশাই, এই শিশুটি তো জাতিস্বরটার কিছুই ছিল না, হঠাৎ কেন মারা গেল সেই কথাটাই হচ্ছে। দেখো বিভূতি, জাতিস্বর আর কজন হয়? খুব কমই হয়। হ্যাঁ, ওই সব মানুষই মারা যাওয়ার পর আবার নতুন করে জন্ম নেয়, কিন্তু পূর্বজন্মের কর্মফল তার আত্মার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। আর শৈশব অবস্থায় তার বাবা মা, বা এমনও দেখা যায় যে তার পূর্বপুরুষের কোনো একজন এমন কোনো ঘটনা হয়তো ঘটিয়েছিল যে তার ফলাফল এই শিশুটির উপর এসে পড়ল। জ্যোতিষশাস্ত্রে পিতৃদোষ বলে একটা দোষ অনেকের মধ্যে দেখা যায়। অনেকে মন্ত্র ঔষধি দ্বারা এই দোষ কাটাতে পারে, আবার অনেকে পারে না। জন্মকুণ্ডলিতে দেখে কি এই দোষ বিচার করা যায়? মানে দোষ বিচার করা গেলেও তাতে মৃত্যু আটকানো যায় কি? দেখো, এসব হচ্ছে বিতর্কের বিষয়। হ্যাঁ, অবশ্য তোমাদেরই বা দোষ দেব কি? হ্যাঁ, কিছু খল চতুর লোক জ্যোতিষ চর্চার নামে মানুষকে ঠকিয়ে একেবারে নিঃশেষ করে দিচ্ছে। নকল কবচ, তাবিজ এ সমস্ত দিয়ে একেবারে মানুষকে ঠকিয়ে শেষ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তবে একটা জিনিস জানবে, যে নিয়তিকে কখনো কিন্তু খণ্ডন করা যায় না। ওই নিয়তি বলে একটা ব্যাপার আছে, সে তোমরা মানো আর না মানো, নিয়তির লিখন না যায় খণ্ডন। অনেক সময় মানুষ মারা যায় না, কিন্তু মৃত্যুতুল্য কষ্ট পায় রোগ ভোগে। কেন বলো, কেন? ওই নিয়তির লিখন না যায় খণ্ডন। কোনো সহজ ভাষায় তার ব্যাখ্যা দাও কি তোমরা? হ্যাঁ, দাও। সেটা অবশ্য ঠিকই বলেছেন ঠাকুরমশাই, অনেক জিনিসই আছে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। আরে এসো এসো চারিমা, এসো। এই দেখো, ঠাকুর মশাই আজ এমন কঠিন কঠিন তত্ত্ব বলতে শুরু করেছেন যে এই শীতের বিকেলে মস্তিষ্কে একটু গরম জিনিস চালান না করলে মাথাটা খুলবে না। হ্যাঁ, তাই তো কাকাবাবুদের জন্য ঠিক কখন যে চাটা আনতে হবে চারি এতদিনে তা জেনে গেছে। আর এই যে আমার হাতের তৈরি পাঁপড় ভাজা, খেয়ে দেখুন কেমন হয়েছে। চারি মেয়েটা ভারী মিষ্টি, আমাদের সঙ্গে সব সময় হেসে কথা বলে। একটা পাঁপড় মুখে তুলে বললাম, অমৃত, আজ তেলে ভাজার অভাবটা এই পাঁপড় ভাজায় পূর্ণ করে দিল। হ্যাঁ, একদিন তেলে ভাজাও আপনাদের নিজের হাতে তৈরি করে খাওয়াবো, আপনারা শুধু জিনিসপত্রগুলো আমাকে এনে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই,
সেই শুভক্ষণটা তাড়াতাড়ি আসবে চারিমা, তুমি ভেবো না। চারি চলে গেল। চা খেতে খেতে হঠাৎ মনে হলো, এই যে চারি তারানাথ তান্ত্রিকের মেয়ে, তার কপালে কি আছে কে জানে। তারানাথ কি জ্যোতিষী হিসাবে কখনো মেয়ের ভবিষ্যৎ গণনা করেছেন? কিন্তু এই কথা বলা চলে না। চা শেষ করে তারানাথ পাসিংশ ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলল, দেখো বিভূতি, বাবা মায়ের কর্মফল যে তার সন্তানদের উপরে কিভাবে প্রভাব ফেলে তা আমার নিজের চোখে দেখা, বুঝলে তো। গল্পের গন্ধ পেয়ে কিশোরী বলে উঠল, কিরকম কিরকম? সেটাই না হয় বলুন আজ ঠাকুর মশাই, সেটাই বলুন। শুনবে? তাহলে শোনো। সে অনেক দিন আগেকার কথা, তবুও ঘটনাটা আজও আমার মনে আছে। সে এক অদ্ভুত ঘটনা, বুঝতে পারলে। তখন তান্ত্রিক হিসেবে একটু নাম হয়েছে। কিছুদিনের জন্য বাড়িতেই ছিলাম। তোমাদের তো আগেই মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর কথা বলেছি। এদের সংস্পর্শে এসে আমি কতগুলো শক্তি লাভ করেছিলাম, আর তার ফলে কিছু মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করতাম। একদিন বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এলেন কুতুবপুর গ্রামের জমিদারের যিনি নায়েব মশাই, তিনি। কুতুবপুর হল বীরভূম জেলার একটি গ্রাম। আমি বীরভূমে কিছুদিনের জন্য ছিলাম। তখন গ্রামের একটি চেনা ব্যক্তির বাড়িতে দিন কয়েক ছিলাম। সেই ব্যক্তি নাকি ওনাকে আমার খোঁজ দিয়েছে। তো নায়েব মশাই জমিদার বাবুর অনেক দিনের বন্ধু, কিন্তু সম্প্রতি জমিদার বাড়িতে এমন এমন কিছু ঘটনা নাকি ঘটেছে, যার ফলে জমিদারির ভবিষ্যৎ সম্পর্কে তিনি চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষভাবে জমিদারের একমাত্র পুত্র, তার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তো আমি নায়েব মশাইকে জিজ্ঞেস করলাম, ও আচ্ছা, তো নায়েব মশাই কি হয়েছে তার? মানে কি যে হয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে না। আগে ভালোই ছিল, কিন্তু বর্তমানে সে নিজেকে একটা ঘরে আটকে ফেলেছে, বাইরে আসতে চায় না। সবসময় কেমন ভয়ে ভয়ে থাকে। এখন তো একদমই খাওয়া দাওয়াও করতে চায় না। তাই নাকি? কেন? কোনো ডাক্তার দেখানো হয়নি? ডাক্তার? হ্যাঁ, শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হয়েছে। শহর থেকে ডাক্তার নিয়ে এসে দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি ঠাকুর মশাই। তো এই ব্যাপারে আমার কাছে এসেছেন কেন? মানে আমি তো ডাক্তার নই, তাই বলছি আর কি। শুনুন আগে সবটা। এখন বেশ কিছুদিন ধরে এসে সব জায়গায় সাপ দেখছে, ভয় সিটিয়ে থাকছে সব সময়। আমার যেটা মনে হয়। কি কি মনে হয় আপনার? হ্যাঁ, তাহলে একটু আগের থেকেই বলি। জমিদার বাবুর প্রথম স্ত্রী মারা গিয়েছেন। তখন ছেলেটির বয়স ছিল 8 বছর। বছর 2 হলো জমিদার বাবু আবার বিয়ে করেছেন। এই বিয়ের পর থেকে এই ছেলেটির অবস্থা আরো খারাপ হয়েছে। নতুন বউরানী অবশ্য ছেলেটিকে ভালোই বাসেন, কিন্তু আমার মনে হয় সেটা ওপর ওপর দেখায়। বিশেষভাবে জমিদার বাবুকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। আমি আকারে ইঙ্গিতে অনেকবার বলেছি, বুঝলেন। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে মানে এখানে আমার যে কি করণীয় সেটাই তো আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু জমিদার বাড়িতে গিয়ে ছেলেটিকে একটু দেখেন আর কি। ওর উপরে কেউ কুপ্রভাব বিস্তার করেছে। আপনি যদি কিছু করে ছেলেটাকে বাঁচাতে পারেন,
না হলে বড় কোনো বিপদ হয়ে যাবে। জমিদার বাবুর ওই একটি মাত্র সন্তান, ও আমারও সন্তানের মতো ঠাকুর মশাই। অনিচ্ছা সত্ত্বেও বললাম, ঠিক আছে, যখন বলছেন এত করে, আর একটা ছোট ছেলের ব্যাপার, ঠিক আছে। ঠিক আছে, আপনি রাজি হয়েছেন, এতেই মনে হচ্ছে আমার মনের ভার অনেক কমে গেল। তবে আপনি আমার সাথে যাবেন না? হ্যাঁ, আমি আপনাকে ঠিকানা, গাড়ি ভাড়া সব দিয়ে যাব। আমি যাবার 2 দিন পর আপনি যাবেন, কেমন? এই কথা বলে তিনি বিদায় নিলেন। তো আমি তার 2 দিন পরে রওনা দিলাম। বীরভূম স্টেশনে নেমে বাসে করে আরও কিছুটা যেতে হবে। গ্রামের দিকে বাস দিনে একটা, তো সেই বাস আস্তে আস্তেই বিকেল হয়ে গেল, বুঝতে পারলে। তারপর কুতুবপুরে যখন নামলাম তখন প্রায় অন্ধকার। তবু বাস স্টপেজের কাছে একটা চায়ের দোকান ছিল, সেখানে জমিদার বাড়ির কথা জিজ্ঞেস করলাম। তো দোকানি উত্তর দিল, প্রায় আধ ঘন্টা হাঁটতে হবে। তো কি আর করব, রওনা দিলাম। লোকটি বারবার সাবধানে যাওয়ার কথা বলল, বুঝলাম না কেন। তো যাই হোক, মন থেকে চিন্তা দূর করে রওনা তো দিলাম। গ্রামের রাস্তা, বুঝতে পারলে, হয় দুদিকে জঙ্গল, নয় পুকুর। আস্তে আস্তে দিনের আলো নিভে এলো। কি মনে হতে হাতে একটা লাঠি নিয়ে নিয়েছিলাম। তো সেই লাঠি ঠকঠক করতে করতে যাচ্ছিলাম। দোকানি বলেছিল যে এখানে নাকি খুব সাপখোপের উপদ্রব, তাই লাঠি নিয়ে সাবধানতা। যেতে যেতে দূরে দেখলাম যে একটা আলো টপ করে জ্বলে আবার নিভে গেল। তো দূরে সেই আলোটা দেখতে গিয়ে চলার গতি একটু শ্লথ হয়ে গিয়েছিল। তো হঠাৎ মনে হলো পথের উপর দিয়ে সরসর করে কি যেন চলে গেল। চমকে লাফিয়ে উঠলাম। তবে এটা গ্রামে ঢোকার প্রধান রাস্তা হওয়ার কারণে রাস্তাটা খুব একটা সরু নয়। তাই দেখলাম যে একটি লোক গ্রামের দিক থেকে আসছে লণ্ঠন হাতে করে। তাকে জিজ্ঞেস করলাম, জমিদার বাড়ি আর কত দূরে? তো সেই বলল, আরও কিছুটা যেতে হবে। লোকটার হাতের লণ্ঠনের আলোতে কিছু দূর পর্যন্ত দেখা গেল সোজা রাস্তা। হ্যাঁ, আকাশে হালকা চাঁদের আলো। আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে বাঁকা এক ফালি চাঁদ উঠেছে। মনে মনে ইষ্ট দেবতার নাম জপ করছিলাম, কিন্তু কিছুটা গিয়েই হঠাৎ করে কিসে হোঁচট খেয়ে পড়লাম দুম করে। হাতে একটু লাগলো, কিন্তু কিসে হোঁচট খেলাম? হ্যাঁ, রাস্তা তো পরিষ্কার ছিল, তাহলে হোঁচটটা খেলাম কিসে? দেখলাম একটা ছোট গাছের ডাল রাস্তা জুড়ে পড়ে রয়েছে। হাঁটুতে একটু লেগেছিল, তবু উঠে আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর পিছনে ফিরে দেখলাম রাস্তা পরিষ্কার, কিছুই পড়েনি, না গাছের ডাল না কিছু। মনে প্রশ্ন আসলো, তাহলে তাহলে কেউ কি আমাকে বাধা দিচ্ছে? কে হতে পারে? যাই হোক, জমিদার বাড়ি যাওয়ার জন্য একটু তাড়া লাগালাম, বুঝলে। হন হন করে হাঁটা শুরু করলাম। তো কিছুক্ষণ পর মনে হলো কে যেন পিছন থেকে ডাকছে, ও মশাই, শুনছেন? ও মশাই, শুনছেন? কিন্তু আমি কোনো দিকে তাকালাম না। কিন্তু আমার মনে হতে লাগলো ঝোপের মধ্যে দিয়ে এক জোড়া জলজলে চোখ আমার সাথে সাথে যেন যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর গ্রাম চোখে পড়ল। ছাড়া ছাড়া হলেও বাড়িঘর রয়েছে,
বাড়িতে লণ্ঠন জ্বলছে। জমিদার বাড়ি একটু পরেই চোখে পড়ল। সেখানে বড় বড় লণ্ঠন জ্বলছে, প্রদীপ জ্বলছে। গেটের কাছে দারোয়ান আছে, তাকে নায়েব মশাইয়ের নামও বললাম। সে গিয়ে ভেতরে কাউকে কিছু বলল। একটু পরেই নায়েব মশাই একজনকে নিয়ে বেরিয়ে এলো, আমাকে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় বুঝলে কিশোরী, আমি গেটের বাইরে থেকে একটা কেমন দুর্গন্ধ পাচ্ছিলাম। ভেতরে ঢুকতে সেই গন্ধটা আরো বিকট হয়ে উঠল, বুঝতে পারলে? কিন্তু অন্যদের দেখে বুঝতে পারলাম যে তারা কিন্তু গন্ধটা পাচ্ছে না। হ্যাঁ, কেবলমাত্র আমি ওই গন্ধটা পাচ্ছি। তোমরা জানো যে যখনই আমি কোনো অশুভ শক্তি বা না মানুষের শক্তির কাছাকাছি এসেছি, তখনই এই গন্ধটা পেয়েছি। তো নায়েব ভিতরে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে বসালো। তারপর বলল, আপনি বিশ্রাম করুন। আপনার দেরি হচ্ছিল দেখে আমি একজনকে পাঠিয়েছিলাম পথ দেখিয়ে নিয়ে আসার জন্য। সে আপনাকে ডাক দিয়েছিল, কিন্তু আপনি বোধহয় শুনতে পাননি। বুঝলাম, কেউ একজন ডাকছিল আমাকে পিছন থেকে। তাকেই বোধহয় নায়েব মশাই পাঠিয়েছিল। কিন্তু আমি তো নিশির ডাক ভেবে আর পিছনে তাকাইনি। তো যাক, সে কথা। আর নায়েব মশাইকে বললাম না কিছু এই ব্যাপারে। পথের অভিজ্ঞতার কোনো কথাই তাকে বললাম না। আপনি ব্রাহ্মণ, আমাদের হাতে তো খেতে পারবেন না। চাল ডাল আনাজপাতি দিয়ে রান্নার জোগাড় করে দেওয়া হবে একটু পরে। ওই ওই বাইরে, হ্যাঁ, ওইখানে জল আছে। আমি সব সামগ্রী পাঠিয়ে দিচ্ছি, কেমন? হ্যাঁ। ক্লান্তিতে শুয়ে পড়েছিলাম, কিন্তু যেন ঘরের ভিতরে কিন্তু সেই দুর্গন্ধটা আর পাচ্ছিলাম না। ঘণ্টাখানেক পরে নায়েব মশাই দরজাটা ভেজিয়ে দিলেন। এসে বসলেন আমার সামনে একটা চেয়ারে। তারপর বললেন, আমি আপনার পরিচয় দেব আমার শ্বশুর বাড়ির গ্রামের লোক বলে। এদিকে এসেছিলেন, তাই আমার সঙ্গে দেখা করতে এসেছেন, কেমন? আচ্ছা, বেশ, তাই হবে, ঠিক আছে। আজ একটু কষ্ট করে রান্না করে খেয়ে নিন, খেয়ে শুয়ে পড়ুন ঠাকুর মশাই। তবে ওই বাইরে একজন চাকর থাকবে, কোনো দরকার হলে ওকে ডাকবেন। কাল সকালে আপনাকে সব দেখাবো, কেমন? এই বলে নায়েব চলে গেল। একটু পরে চাকরটার সাহায্যে একটু ভাতে ভাত রান্না করে ঘি দিয়ে মেখে খেয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত ছিলাম, এক ঘুমে রাত একেবারে কাবার হয়ে গেল। পরদিন সকাল সকাল উঠে বাইরে বেরোলাম। বাড়ির চারপাশে অনেক গাছপালা, ফুল ফলের গাছ। গাছপালার ফাঁক দিয়ে সকালের নরম রোদ এসে পড়েছে। গাছে পাখি ডাকছে। দূরে একটা পুকুরের বাঁধানো ঘাট দেখা যাচ্ছে। এমন মনোরম পরিবেশ দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে। নায়েব মশাই যে ছেলেটির কথা বলেছিল, তার সাথে একবার দেখা করা দরকার বলে মনে হলো। আর একটা কথা, গতকাল রাতে যে দুর্গন্ধটা আমি পেয়েছিলাম, সেটা কিন্তু আর পাচ্ছিলাম না। বাগানে ঘুরতে ঘুরতে নায়েব মশাইয়ের সাথে দেখা হলো। তিনি বললেন, জমিদারবাবু বেলা 9টার পর কাচারি বাড়িতে আসেন, তখন তার আপনার দেখা করিয়ে দেব। আর জমিদারবাবু ছেলেটির গতকাল থেকে জ্বর হয়েছে, সে একেবারে নির্জীব হয়ে পড়ে আছে ঠাকুর মশাই। আমি বলেছি তাকে আপনি একবার দেখবেন। এখন চলুন, জল খাবার গ্রহণ করে প্রস্তুত হয়ে নেবেন। হঠাৎ কি মনে হতে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা নায়েব মশাই, এই জমিদার বাড়ির কুলদেবতা কে? এই জমিদারের কোনো এক পূর্বপুরুষ নাকি এখানে একটি কালো পাথর খুঁজে পেয়েছিল।
দেবী মূর্তির আকারের, আর তাতে নাকি দুটো সাপ জড়ানো ছিল। তাই মা মনসা রূপে তাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। কাছারি বাড়িতে গিয়ে বসেছিলাম, কিন্তু জমিদার বাবু এলেন দেরি করে। নায়েব আমার সাথে জমিদার বাবুর আলাপ করিয়ে দিল। ইনি হলেন তারানাথ চক্রবর্তী। জ্যোতিষের সাথে সাথে তন্ত্রচর্চাও করেন। আমার শ্বশুর বাড়ির গায়ের মানুষ। আমি বলছিলাম কি, খোকাবাবুকে যদি ইনি একবার দেখেন। ডাক্তারপত্র তো অনেকই দেখালাম। নমস্কার জ্যোতিষী মশাই। আমার ছেলেটির বড় অসুখ, দিনে দিনে যেন শুকিয়ে যাচ্ছে, অথচ কোনো রোগ ডাক্তার থেকে কবরেজি মশাই কেউই ধরতে পারছেন না। আপনি একবার দেখতে পারেন নায়েব মশাই যখন বলছেন। ইয়ে না, মানে আমি বলছিলাম কি, অনেক সময় কোনো অপদেবতার ছায়া টায়া মানুষের গায়ে লাগলে এইরকম হয়। তাই উনি তান্ত্রিক মানুষ, এটা ধরতে পারবেন, তাই ওনাকে আর কি। এই কথা বলে আমাকে ভিতরের মহলে নিয়ে গেল নায়েব মশাই। সঙ্গে একজন দাসী। একটা ছোট্ট ঘরের সামনে গিয়ে দাসী দরজা ঠক ঠক করে ডাকল। দরজাটা একটু ঠেলা দিতেই সেটা খুলে গেল। দিনের বেলাতেও অন্ধকার ঘরটা। আবার বুঝতে পারলে, আবার সেই গন্ধটা যেন আমার নাকে এসে লাগলো, একটা বিশ্রী পচা দুর্গন্ধ। ঘরটায় একটাই জানালা, আর সেটা বন্ধ। অন্ধকারটা একটু চোখসো এলে দেখলাম যে একটা 10-12 বছরের ছেলে ঘরের একটা কোণে জড়সড় হয়ে বসে আছে। দাসে গিয়ে তার গায়ে একটু ঠেলা দিতেই সে চোখ খুলল, কিন্তু তার চোখে একটা কেমন অদ্ভুত দৃষ্টি। ছেলেটা কিন্তু আমাদেরকে দেখেও একটু নড়ল না, শুধু অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে তারপর চোখ বুজে ফেলল। আমি আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। ছেলেটির শরীরের চারপাশে একটা কালো বলয়। ওকে কোনো দুষ্ট ছায়া ঘিরে রয়েছে, কিন্তু কিন্তু কিসের ছায়া, কিসের? হঠাৎ হঠাৎ ছেলেটি মেঝেতে শুয়ে পড়ে। তার সামনে একটা রেকাবিতে কিছুটা দুধ ছিল। সে মেঝেতে শুয়ে পড়ে জিভ দিয়ে সেটা চুপ চুপ করে খেতে শুরু করে দিল। অদ্ভুত, বিচিত্র। তার হাত দুটোর কোনো ব্যবহার সে করছে না, শুধু মাথাটা একটু নড়ছে। হ্যাঁ, একটু পরে সে আবার স্থির হয়ে শুয়ে পড়ল। আমরা সবাই ঘর থেকে বেরিয়ে এলাম, তবে ঘরের মধ্যে কিসের যে একটা গন্ধ পাচ্ছিলাম, বিশ্রী পচা, সেটা আন্দাজ করে উঠতে পারলাম না। আবার ফিরে এলাম কাছারি ঘরে। জমিদারবাবু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার দিকে। জিজ্ঞাসা করলেন, কেমন দেখলেন খোকাকে? বেচারি খুবই দুর্বল হয়ে পড়েছে। কথা কিছু বলল? দেখো, যতই জমিদার হোক, তার পিতৃহৃদয়ের উদ্বেগটা বুঝতে পারলাম। হ্যাঁ, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর আমি দিলাম না, বরং তাকেই জিজ্ঞাসা করলাম। দেখুন জমিদারবাবু, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, মানে যদি আপনার আপত্তি না থাকে। বলুন না, আমি আমার সাধ্যমতো উত্তর দেব। আপনার প্রথম স্ত্রী মানে খোকাবাবুর মা কিভাবে মারা গিয়েছিলেন? তার মৃত্যু হয়েছিল অপঘাতে, সাপের কামড়ে। তিনি বড় লক্ষ্মীমন্ত ছিলেন। তার মৃত্যুর পর থেকে কি যে হলো খোকাবাবুর, মা মরা ছেলে। মা মরা ছেলে বলেই তো বিয়ে করে তার নতুন মাকে আনলাম। বিশ্বাস করুন, তার নতুন মা কিন্তু তাকে খুব যত্ন করে রাখে। তবুও কেন যে বাচ্চা আমার শুকিয়ে যাচ্ছে। আচ্ছা ঠাকুর মশাই,
আপনি কেমন দেখলেন সেটা বলুন। কোনো অপদেবতার ভর টর হয়নি তো? যদি বলেন কোনো যাগযজ্ঞ করতে হয় তো আমরা করব। আমি চুপ করেই রইলাম। আসলে ওই ছেলেটির চারিদিকে একটা ছায়া আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু কিসের ছায়া সেটা বুঝতে পারিনি। আর ছেলেটা এরকম অদ্ভুতভাবে শুয়ে শুয়ে মুখ দিয়ে দুধ খাচ্ছিল। এই অদ্ভুত আচরণের মানেটাই বা কি? ভাবতে থাকলাম মনে মনে যে যদি যজ্ঞ করি, কিসের ভিত্তিতেই বা করব আমি যজ্ঞ? হ্যাঁ, একটা শান্তি সস্তায়ন করাই যায়, কিন্তু তাতে বিশেষ লাভ হবে না। ওই 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 কালো ছায়াটা, হ্যাঁ, ওর ওপর থেকে ওই কালো ছায়াটা সরাতে হবে, তা নইলে কোনো কাজ হবে না। তো যাই হোক, জমিদার বা নায়েবকে এসব কথা বললাম না। বললাম, কুলদেবীকে প্রতিষ্ঠা করেছিলেন আমার এক পূর্বপুরুষ। তাহলে আপনাকে খুলেই বলি, আমি যতদূর জানি আমার ঠাকুরদা এখান থেকে দূরে একজন জমিদারের লেঠেল ছিলেন। দিনের পর দিন তার সাহায্যে ওই জমিদার তার জমিদারি বিস্তৃত করেছিল গ্রামের পর গ্রাম জুড়ে। পরে সে যখন বুড়ো হয়ে যায়, জমিদার বাবু তাকে ওই অঞ্চলের জমিদারি দান করেন। ওই অঞ্চলে তখন লোক বসতি বিশেষ ছিল না। আমার পূর্বপুরুষের একটা লেঠেল বাহিনী ছিল। তারা জঙ্গল কাটিয়ে, পুকুর কাটিয়ে, ধান জমি বার করে বসবাস শুরু করে এখানে। এই জমিদার বাড়ি তখন এত বড়ও ছিল না। জমিদার বাড়ি পরে বড় করা হয়। ওই পূর্বপুরুষই কালো রঙের একটি নারী মূর্তি আকারের পাথর মূর্তি জলে ডোবা অবস্থায় খুঁজে পান একটা পুকুরের মধ্যে। পাথরের গায়ে দুটো সাপ জড়ানো ছিল। তিনি মা মনসা মনে করে তার একটা মন্দির প্রতিষ্ঠা করেন। আসলে এই অঞ্চলটা ছিল জলা অঞ্চল, খুব সাপের উপদ্রব ছিল। তারপরে কি সাপের উপদ্রব কমেছিল? সে সম্বন্ধে বিশেষ কিছু আমি বলতে পারবো না, তবে শুকনো মাঠেও গর্ত করে এখানে সাপ থাকত। গল্প শুনেছি যে আমার ঠাকুরদা যখন জমিদার বাড়িটার এক অংশ বাড়াতে যান, সেই জমিতে অনেকগুলো সাপের গর্ত ছিল। তার মধ্যে একটা গর্তে আগুন আর লঙ্কা পোড়ার ধোঁয়া দেওয়া হয়। একটা কাল নাগিনী সরসর করে বেরিয়ে যায়, কিন্তু পরে আর একটা সাপকে মৃত অবস্থায় বার করা হয়। আকারে ছোট, ওই কাল নাগিনীর বাচ্চা মনে হয়। বেশ, বুঝতে পারলাম। তবে আমাকে একবার বউরানীর সাথে কথা বলতে হবে, মানে আপনার যদি আপত্তি না থাকে আর কি। আসলে মায়েরাই তো বাচ্চাদের খবর বেশি রাখে, তাদের চোখের সামনেই তো বাচ্চারা বেশি থাকে। তাই একটু যদি বউরানীর সাথে কথা বলা যায়, আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কি আছে? আসলে আমার প্রথম স্ত্রী চলে যাবার পর আমি আর বিয়ের কথা ভাবিনি, কিন্তু খোকার কথা ভেবেই আমার এই দ্বিতীয় বিয়ে করা। কিন্তু খোকাই যদি... এই পর্যন্ত বলে জমিদার একটা নিঃশ্বাস ফেললেন। নায়েব মশাই বললেন, বলছিলাম এখন এই পর্যন্ত থাক। উনার আবার রান্নার জোগাড় করতে হবে। জমিদার বাবু, বউরানীর সাথে কথা বলে রাখবেন, আর আমার অন্য কিছু কাজও আছে। হ্যাঁ, দুপুরে রান্না খাওয়ার পর নায়েব মশাই আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। জমিদার বাড়ির আর একটা মহলে তিনি থাকেন। বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যারা ছাড়া তাঁর এক জ্যাঠামশাই এখনো জীবিত আছেন। তো নায়েব বলল, আমার বাবা নেই, তবে একটা জ্যাঠামশাই আছেন। বয়স হয়েছে প্রায় 70। তিনি জমিদার বাড়ি সম্পর্কে আরো কিছু জানেন। আপনার চিন্তা নেই, তিনি ভালোই কানে শোনেন ও কথা বলেন। একটা ঘরের সামনে গিয়ে নায়েব বলল, জ্যাঠামশাই, জ্যাঠামশাই শুনছেন? একজন অতিথি নিয়ে এসেছি আপনার কাছ থেকে, ওই জমিদার বাড়ির গল্প শুনতে চান। আমরা ঘরে ঢুকলাম। দেখলাম একজন বৃদ্ধ
বিছানার উপর বেশ টান টান হয়ে বসে আছেন। বৃদ্ধ হলেও তার শরীরটা এখনো বেশ শক্তপোক্ত। হ্যাঁ, তো আমি হাত জোড় করে তাকে নমস্কার করলাম। তিনি ইঙ্গিতে তার পাশে আমাকে বসতে বললেন। তারপর সেই বৃদ্ধ বললেন, আপনারা? আগে আমি ব্রাহ্মণ, এই দেশ বিদেশ ভ্রমণ করে বেড়াই আর কি। কখনো সখনো একটু জ্যোতিষ চর্চাও করি, সামান্যই বলতে পারেন। তবে তুমিও আমার নমস্কার গ্রহণ করো। জমিদার বাড়ির গল্প শুনবে? সে তো অনেক কাল আগের কথা। তবে জমিদার বাড়িটা যে ঠিক জায়গায় হয়নি সেটা বলতে পারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জমিদার বাড়িটা ঠিক জায়গায় হয়নি মানে? ঠিক বুঝলাম না। বেশ বেশ বুঝিয়ে বলছি। এই জায়গাটার নাম কি? কুতুবপুর, তাই তো? কুতুবপুর কি কখনো হিন্দুদের গায়ের নাম হয়? না, কুতুবপুর তো হিন্দুদের গায়ের নাম হয় না। তবে সেটাই তো। সেই বাংলায় যখন মুসলমান শাসক ছিল সেই সময় এই জায়গাটা মুসলমানরা অধিকার করে নেয়। আর জমিদার বাড়ির যে অংশটা বাড়ানো হয়েছিল সেখানে কোনো কবরস্থান বা মসজিদের ভাঙা অংশ ছিল। সেখানে অনেক বাস্তু সাপ বাসা বেঁধেছিল। মসজিদ মাটিতে গুঁড়িয়ে গেলেও তারা সেখানে রয়ে গিয়েছিল। বেশ কিছু সাপ মারা পড়ে, আর একটা কালনাগিনীর বাচ্চাও মারা যায়। কালনাগিনীরা ভয়ঙ্কর প্রতিশোধ প্রবণ হয়। এবার শুনলেন তো, আগের বৌরানিও সাপের কামড়ে মারা গিয়েছিল। আমার মনে পড়ে গেল সে বাচ্চা ছেলেটি কেমন করে মাটিতে শুয়ে পড়ে দুধ খাচ্ছিল, অবিকল সাপের মতো। হ্যাঁ হ্যাঁ, অবিকল সাপের মতো। আমি বৃদ্ধকে বললাম, আপনার থেকে অনেক কিছু জানা গেল। আচ্ছা, আমার প্রণাম নেবেন কেমন? আসি। এই বলে আমি বেরিয়ে এলাম। নায়েব মশাইকে বললাম, আচ্ছা নায়েব মশাই, জমিদার বাবুর সাথে এই বৌরানীর বিয়ে ঠিক কিভাবে হলো সেটা সম্বন্ধে কিছু বলবেন? সেটাও তো একটা অদ্ভুত ঘটনা। একবার একটা বেদের দল এখানে এসেছিল। সেই বেদের দলের মধ্যে একটি মেয়ে ছিল। সে জমিদার বাড়িতে এসে বলল বাড়িতে নাকি সাপ আছে। তারপর সে সাপ খোঁজার অছিলায় রোজ এখানে আসতে লাগলো। তখন তার সাথে খোকাবাবুর খুব ভাব জমে গেল। বেদেরা তো ওরা তো মানে অনেক রকম জাদু খেলা টেলা এসব জানে। খোকাবাবু তাকে কিছুতেই ছাড়তে চাইতো না, বুঝলেন। তাই বেদের দল চলে গেলেও সেইখানে রয়ে গেল। তারপর জমিদার বাবু কেউ কি জাদু করলো কে জানে, জমিদার বাবু ওকেই বিয়ে করলেন। কিন্তু তারপর থেকেই খোকাবাবুর অবস্থা খারাপ হতে শুরু করলো। বুঝলাম। নায়েব মশাই, বৌরানীর সাথে আমি একবার দেখা করতে চাই। এই কথা বলে তারানাথ একটু চুপ করলো, তারপর বলল, এই দাঁড়াও একটু, হ্যাঁ, হুঁকোটা নিয়ে আসি। আসলে ঘন ঘন সিগারেট তো খাওয়া যাবে না, হ্যাঁ, আর হুঁকোতে তামাক না টানলে এই গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। হ্যাঁ, কথা বলতে গেলে মজা পাচ্ছি না। দাঁড়াও, হুঁকোতে দুটো টান দিলে ঠিকঠাক সব হবে। দাঁড়াও, হুঁকোটা নিয়ে আসি একটু, দাঁড়াও। এই বলে তারানাথ ভেতরে চলে গেল। এর অর্থাৎ তারানাথ আমাদের একটু ধূমপান করার সুযোগ করে দিল। আগেও আপনাদের বলেছি, আমরা তারানাথের সামনে কোনোদিনও ধূমপান করি না। এরকম বিভিন্ন সুযোগ তারানাথ আমাদের তৈরি করে দেয় গল্পের ফাঁকে। সেই সময় আমি আর কিশোরী ঘরের বাইরে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে কাঁচি সিগারেট পান করি।
কিশোরী দুটো কাঁচি সিগারেট বার করে আমাকে একটা দিল, নিজেও ধরাল, বলল, আমাদের গলাটাও কেমন যেন শুকিয়ে আসছিল, তবে গল্পটা কিন্তু বেশ জমে উঠেছে। বউরানী মনে হচ্ছে যত নষ্টের গোড়া, কিন্তু জমিদার তা বুঝতে পারছে না। বেশি বয়সে কম বয়সী ছুরিকে বিয়ে করলে যা হয় আর কি। কিন্তু এর সঙ্গে সাপের কি সম্পর্ক বুঝতে পারছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারানাথ ফিরে এলো, ততক্ষণে আমাদের সিগারেটটাও শেষ হয়ে গিয়েছিল। তারানাথ বসে হুঁকোয় দুটান দিয়ে বলল, ওই চারি রান্না চড়িয়েছে, বুঝতে পারলে? বললো যে কাকা বাবুদের বলো দুটো ডাল ভাত খেয়ে যেতে। আমরা দুজনই বলে উঠলাম, আজ নয়, আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ঠাকুরমশাই, আপনি গল্প শুরু করুন, বউরানীর কথা শোনার অপেক্ষায় আছি আমরা। হ্যাঁ, তো বউরানীর সাথে দেখা হলো পরদিন, কিন্তু সেই রাতে একটা ঘটনা ঘটলো, বুঝতে পারলে? যাতে করে আমি যা অনুমান করেছিলাম সেটা একটা পরিপূর্ণ বিশ্বাসে পরিণত হলো। কি ঘটনা ঘটল? সাপের ছোবল খেলেন? একদম ঠিক ধরেছ। হ্যাঁ, ছোবল খাইনি, খেলে তো অক্কা পেতাম। রাতে শুয়ে পড়েছিলাম, ঘরে একটা প্রদীপ জ্বলছিল, বুঝতে পারলে? ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে একসময় ঘুমটা ভেঙে গেল। ঘরে কেমন যেন একটা জান্তব গন্ধ। বিছানায় উঠে বসলাম। তোমরা তো জানো যে আমার কিছু বিশেষ শক্তি আছে, যার ফলে আমি আগাম বিপদ অনুমান করতে পারি, আর বিপদ থেকে উদ্ধার পেতেও পারি। প্রদীপের আলোয় দেখলাম ঘরের চার কোণের দিক থেকে চারটে সাপ আমার দিকে এগিয়ে আসছে, বেশ লম্বা, কালকে উঠে আমার বিছানার চারপাশে এসে ফনা তুলে তারা দাঁড়ালো। লক লক করছে তাদের জিভটা, একটা ছোবল দিলেই শেষ। আমি কাঠের মতো স্থির হয়ে বসে নাগ মন্ত্র জপ করতে লাগলাম। কতক্ষণ তা জানি না। সম্বিত ফিরে পেতে দেখলাম ঘর ফাঁকা, কিছু নেই। তাও অনেকক্ষণ বসে, কাছে একটা লাঠি ছিল, সেটা দিয়ে ঠক ঠক শব্দ করে তারপর নিচে নামলাম। প্রদীপটা ধরে ঘরের চারদিকে দেখলাম, না, কোনো গর্ত কিছু নেই। তাহলে ওরা এলো বা কি করে? হ্যাঁ, নাকি আমার মনের ভুল? তারপর আবার ভোরের দিকে একটু ঘুম এলো। স্বপ্ন দেখলাম এক নারী মূর্তিকে। সেই নারী মূর্তি আমাকে বলল, চলে যা এখান থেকে, না হলে মরবি। এই বংশকে আমি শেষ করব। এরা আমার বংশকে শেষ করেছে, কেউ কিচ্ছু করতে পারবে না। তুই চলে যা। দেখলাম নারী মূর্তিটার দুই হাতে আর কপালে সাপের উল্কি চিহ্ন, আর জিভটা লকলকে। ঘুমটা ভেঙে গেল, বুঝলে? গায়ে ঘাম দেখা দিয়েছে। আমি তান্ত্রিক, সাপের রোজা তো নয়, তাই কি করে কি করব ভেবে দিয়ে সাপাচ্ছিলাম না। হ্যাঁ, তবে একটা কিছু করতেই তো হবে, না হলে যে ওই ছেলেটিকে বাঁচানো যাবে না। তো যাই হোক, ঠিক হয়েছিল আজ সকালে বউরানীর সাথে দেখা হবে। সেখানে জমিদার বাবুই আমাকে নিয়ে যাবেন, নায়েব মশাইও উপস্থিত থাকবে। জলখাবার খাবার পর জমিদারের সাথে ভিতরের মহলে প্রবেশ করলাম। জমিদার বাবুকে জিজ্ঞাসা করলাম,
আচ্ছা জমিদার বাবু, খোকা কেমন আছে আজ? ওই রকমই আছে। কবিরাজ মশাই যে ওষুধ দিয়েছিলেন তা তো খেতেই চায় না, থু করে ফেলে দেয়। কি যে করব। জমিদারের গলায় অসহায়তা দেখে খারাপ লাগলো। ভেতরের মহলে প্রবেশ করে একটা ঘরে বসলাম। পুরনো আমলের আসবাবপত্র দিয়ে ঘরটা সাজানো। একটা সোফায় বসলাম। ঘরে ধূপ জ্বালানো, কিন্তু তাও কিসের একটা গন্ধ আমার নাকে এসে লাগছিল। ওই ঘরের মাঝখানে একটা স্বচ্ছ পর্দা ঝোলানো। সেখানে একজন বসে রয়েছে। তার গায়ের গয়নাগাটি থেকে ঝনঝন একটা আওয়াজ আসছে। জমিদার বাড়ির বউ, সে কি পরপুরুষের সামনে আসতে পারে? সেই কারণেই এই পর্দার ব্যবস্থা। জমিদারবাবু পর্দা সরিয়ে ভিতরে গেলেন। নায়েব মশাই আমার পাশে বসল। কিন্তু এই ব্যবস্থাটা আমার ঠিক পছন্দ হলো না। আমি বৌরানীকে সচক্ষে দেখতে চেয়েছিলাম। তো যাই হোক, কথা শুরু করলাম। বললাম, নমস্কার বৌরানী। বলছিলাম যে খোকাকে নিয়ে কটা প্রশ্ন করব আমি আপনাকে, কেমন? নমস্কার, বলুন। আমি একটা কান্নার আওয়াজ যেন পেলাম, সে কারণে বললাম, না না আপনি আপনি কাঁদবেন না, কাঁদবেন না। হ্যাঁ, খোকার এইরকম রোগ আপনার চোখে কবে ধরা পড়ে? হ্যাঁ, আমাকে যদি আপনি একটু বলেন। প্রায় 2 বছর হলো খোকা এরকম করছে। আগে তো ভালোই ছিল, আমাকে মামা করে ডাকতো। তারপরে হঠাৎই একদিন আমার দেওয়া খাবার ফেলে দিল, চেঁচামেচি শুরু করলো। তাকে কিছুতেই থামানো যাচ্ছিল না। মেঝে শুয়ে ছটফট করতে লাগলো। কিন্তু তারপর তাকে কত যত্ন করে ডেকেছি, খাওয়াতে চেয়েছি, কিন্তু সে হাসতেও চায়নি, খেতেও চায় না। আবার কান্নার আওয়াজ আসছিল। সেই কারণে আমি চুপ করে থাকলাম। তারপর হঠাৎ করেই বললাম, আচ্ছা 1 মিনিট বৌরানী, বলছিলাম যে আপনি এই গ্রামে এসেছিলেন যাদের সঙ্গে, তাদের সাথে আপনার এখনো যোগাযোগ আছে? হ্যাঁ? এই কথা শুনতেই কান্নার আওয়াজ থেমে গেল। হিস করে একটা যেন আওয়াজ, আর তারপরেই বৌরানীর গলার আওয়াজ যেন বদলে গেল। যে এতক্ষণ কাঁদছিল সে কিন্তু এখন তীক্ষ্ণ স্বরে বলল, এসব কি প্রশ্ন? এসব প্রশ্নের জবাব আমি দিই না। আপনি কে? হ্যাঁ, আমাকে এসব প্রশ্ন করার সাহস আপনি পেলেন কি করে? তাদের সাথে আমার যোগাযোগ আছে কিনা তা জেনে আপনি কি করবেন? বুঝলাম, সঠিক জায়গায় ঘা দিয়েছি। আরো বললাম, কেন, এগুলো কি আপনার গত জন্মের কথা? তো তাদের থেকে যে কোনো ওষুধ নিয়ে এসে আপনি খোকাবাবুকে খাওয়াননি, সেটা আমি বুঝবো কি করে? জমিদার বাবুকে তো আপনার ছলাকলা দিয়ে আপনি বশ করেছিলেন। তো খোকাকে সেই পথে বশ করা যাবে না, তাই কি আপনি এই পথ নিলেন? বৌরানী। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে বৌরানী ভয়ঙ্কর মূর্তিতে পর্দা সরিয়ে বেরিয়ে এলো। তীব্র স্বরে বলল, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবেন, না হলে ভয়ানক বিপদে পড়বেন। চলে যান, চলে যান আমার সামনে থেকে। আপনি আমাকে চেনেন না। আমি উঠে দাঁড়িয়েছিলাম ততক্ষণে। নরম স্বরে বললাম, চিনেছি চিনেছি, আপনাকে চিনেছি বলেই তো কথাগুলো বললাম। নমস্কার। আমাকে প্রশ্ন? আমি কিছুতেই মেনে নেব না।
বৌরানীর গলা দিয়ে একটা তীক্ষ্ণ আওয়াজ বেরিয়ে এলো। ওদিকে জমিদার বাবু, নায়েব মশাই দুজনেই ব্যস্ত হয়ে পড়েছেন। জমিদার বাবু আমার দিকে একটা জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বৌরানীকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল, আর নায়েব মশাই আমার হাত ধরে টেনে নিয়ে বলল, আপনি কি করলেন? আরে আপনি চলুন। এই গোলমালের মধ্যে আমি যা দেখার দেখে নিয়েছি। বৌরানীর 2 হাতে, পায়ে আর কপালে সাপের উল্কি, আর এই জন্যেই আমি বৌরানীকে একবার দেখতে চাইছিলাম। নায়েব মশাই একেবারে আমাকে টেনে নিয়ে তার জ্যাঠার ঘরে গিয়ে ঢুকিয়ে দিলেন। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, কি হলোটা কি? হ্যাঁ, কি আবার হবে? এনার প্রাণ বাঁচানোটা এবার আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। বৌরানীকে ইনি যেসব প্রশ্ন করেছেন। আমি তখনই জানতাম, বৌরানীকে যখন জমিদার বাবু বিয়ে করলেন তখনই এই বংশের শেষ ঘনিয়ে এসেছে। সেই অভিশাপ এই বংশকে তাড়া করে বেড়াচ্ছে। আর বুঝি রক্ষা নেই। নায়েব আমাকে এই ঘরে বসিয়ে বারবার বলে গেল আমি যেন বাইরে বের না হই। বৃদ্ধর দিকে তাকিয়ে দেখলাম তিনি পদ্মাসনে বসে ধ্যান করছেন। বুঝলাম ইনি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। কিন্তু আমাকে যে বেরোতেই হবে, খোকার কাছে যেতে হবে, তার থেকে লক্ষ্য রাখতে হবে, না হলে বৌরানী তার চরম ক্ষতি করে দেবে। বেশ কিছুক্ষণ পর ধ্যান ভেঙে বৃদ্ধ তার হাতের থেকে একটা শেকড়ের মতো কি আমাকে দিলেন। বললেন, এটা তোমার সঙ্গে রাখো, বিপদ তোমার থেকে দূরে থাকবে। এক অতীব ভয়ঙ্কর বিপদ তোমার দিকে ধেয়ে আসছে, আমি তা দেখতে পাচ্ছি। খুব সাবধান। তার দেওয়া জিনিসটা আমি মাথায় ঠেকিয়ে কোমরে গুঁজে রাখলাম। তারপর তার সঙ্গে বেশ কিছু পরামর্শ করলাম। প্রায় সারাদিনই আমি সেই ঘরে কাটালাম। রাতের দিকে নায়েব মশাই এসে বললেন, জমিদার বাবু আদেশ দিয়েছেন আপনাকে যেন তার ত্রিসীমানার মধ্যে দেখা না যায়। আমিও নরম হয়ে আমার ভুল স্বীকার করে জমিদার বাবুকে বলেছি আমি তক্ষুনি আপনাকে স্টেশনে গিয়ে ছেড়ে দিয়ে এসছি। এখন কি করণীয় বলুন তো? দেখুন নায়েব মশাই, আমার প্রাণের চেয়েও ওই বাচ্চাটির প্রাণের দাম অনেক বেশি। বৌরানী আমার ওপর প্রতিশোধ নেবার জন্য ছেলেটির চরম ক্ষতি করতে পারে। তাকে বাঁচানোই এখন আমাদের কর্তব্য। আর যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু কেমন? কিন্তু এত তাড়াতাড়ি কি এসব করা সম্ভব হবে? আর এসব তো গোপনে করতে হবে। সেটাও কিভাবে সম্ভব তাও বুঝতে পারছি না। অত্যন্ত গোপনে, কারণ বৌরানীর মহলের একটা দাসীও যেন কিছু জানতে না পারে। ও জমিদার বাবুকে যেমন বশ করেছে, তার মহলের দাসীদেরও বশ করে রেখেছে ও। আপনি একটা কাজ করবেন, খোকাবাবুকে দেখতে যাবার নাম করে খোকাবাবুর ঘরের কাছে যাবেন, কেমন? আর আপনার কোনো একজন বিশ্বস্ত দাসীকে বলবেন ওই খোকার ঘরের দিকে নজর রাখতে, কারণ বৌরানী তার ঘরে গেছে কিনা সেটাও দেখা দরকার। কি, কেমন তো? আচ্ছা, দেখছি কি করা যায়। সব জোগাড় করে আপনাকে আমি খবর দেব, কেমন? সেই রাতে আর কিছু খেলাম না, উপোস করেই থাকলাম। বৃদ্ধ ঘুমিয়ে পড়েছেন। রাত্রিবেলা নিস্তব্ধ, শুধু কিছু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ মনে হলো যে বাইরে ঝমঝম করে একটা আওয়াজ। দরজার দিকে তাকাতে দেখলাম একটা সুন্দরী মেয়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। পরনে বেদের মেয়েদের মতো পোশাক, মুখটা অবিকল বৌরানীর মতো। দরজাটা ভেজানো ছিল। অল্প দরজাটা খুলে আমাকে সে ডাকছে, এসো, চলে এসো, তুমি যা চাইছো তাই পাবে। এই দেখো।
এক মোহিনী ভঙ্গিতে সে হাতছানি দিয়ে আমাকে বাইরে আসতে বলছে। হাতের মুঠো খুলে দেখালো, তাতে সোনালি রঙের কি যেন। আমি চুপ করে বসে রইলাম, কিন্তু দরজা থেকে তার সরার কোনো নামই নেই। নানা ছলাকলায় সে আমাকে আহ্বান জানাচ্ছে, আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে সম্মোহন করতে চাইছে আমাকে। হাত দিয়ে সেই কোমরে গুঁজা শিকড়টাকে খুঁজলাম, আর তারপরেই সে দাঁত কিড়মিড় করতে করতে ছুটে চলে গেল। কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ হঠাৎ বাইরে যেন ঝড় উঠল। সেই কি প্রবল ঝড়! গাছপালা, বাড়ি ঘর যেন উল্টে ফেলবে। আমি বসে বসে ইষ্ট মন্ত্র জপ করছি। ঝড় থেমে যাওয়ার পর শুরু হলো শেয়াল ও কুকুরের ডাক। হঠাৎ হঠাৎ বন্ধ দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা শেয়ালের চোখ। জল জল করছে সেই শেয়ালের চোখ। আমি বুঝতে পারছিলাম যে সবই আমাকে ভয় দেখানোর প্রচেষ্টা। অপেক্ষা করছি কখন নায়েব মশাই আসেন। প্রায় মাঝরাতে তিনি এলেন। বললেন, ওহ বাবা, প্রাণ হাতে করে এলাম। এত শেয়াল কুকুর এখানে এলো কি করে কে জানে। তারপর দেখি লতাগুলো যেন ষাঁড় বেঁধে চলেছে। ভয়ে তো আমার আত্মারাম খাঁচা। ওরে বাবা, শুধু জ্যাঠার দেওয়াই মন্ত্রপুত শিকড়ের জোরে প্রাণ হাতে করে ফিরতে পেরেছি। এ নিন, দেখুন তো সব জিনিসপত্র আনা হয়েছে কিনা। লঙ্কা, সর্ষে, যজ্ঞের জন্য নিম কাঠ, কাকের বাসার কাঠি, পুরনো হরিতকি, ঘি, আর এই যে শকুনের পাখার পালক, আর একটা মরা বেড়ালের 3টি হাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আরও কয়েকটা দ্রব্য, হ্যাঁ সেটা আমার কাছেই আছে, হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আর একটু পরেই কিন্তু মহেন্দ্রক্ষণ। ঠিক সেই সময়ে আমাদের কাজটা করতে হবে। কেমন? সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। বাগানের মধ্যে দিয়ে পা টিপে টিপে গিয়ে জমিদার বাড়ির কুলদেবী মনসা মন্দিরের দিকে অগ্রসর হলাম। কিন্তু বেরিয়ে একটা জিনিস দেখে বেশ অবাক হলাম। দেখলাম 3-4টি বেজি আমাদের সাথে সাথে যেন পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে। তো বুঝলাম যে সাপের উপদ্রব থেকে রক্ষা করার জন্যই বেজিগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে। তো যাক, শেষ পর্যন্ত মন্দিরে পৌঁছলাম, আর বেজিগুলোও চলে গেল। নায়েব মশাইয়ের কাছে মন্দিরের চাবি ছিল। দরজা খুলে ভিতরে প্রবেশ করে দরজা ভেজিয়ে দিলাম। মা বিশ্বহরী আর মহামৃত্যুঞ্জয় যজ্ঞ একসাথে করতে হবে। সেই যজ্ঞের ভস্য নিয়ে খোকার ঘরে যেতে হবে। তাহলেই খোকার উপর যে অশুভ শক্তি বহর করেছে তাকে দূর করা যাবে। কিন্তু খুব গোপনে কাজটা সারতে হবে, কারণ বউরানী জেনে গেলে প্রাণপণে বাধা দেবার চেষ্টা করবে। নায়েব মশাইয়ের বৃদ্ধ জ্যাঠামশাই একটা সময় বলে গিয়েছিলেন, চাঁদ ডুবে যাবে কিন্তু অন্ধকার থাকবে, এমন একটা সময়ে যজ্ঞ শুরু করতে হবে। কিন্তু যজ্ঞের শুরুতেই বাধা। যজ্ঞের কাঠ ভেজা, অথচ জ্বালানো হলো, কিন্তু ঘর ধোঁয়ায় ভরে গেল। বহু কষ্টে যজ্ঞের কাজ শুরু করা গেল, কিন্তু সময় চলে যাচ্ছে। হঠাৎ হঠাৎ ওপরে ঘন্টায় দেখি ঢং ঢং করে আওয়াজ। তাকিয়ে উপরের ঘন্টার শিকল ধরে নেমে আসছে বিশাল একটা সাপ। হঠাৎ হঠাৎ ওপর থেকে জল পড়ে যজ্ঞের আগুন নেভে গেল। দেখলাম সাপটার মুখ থেকে ফেনা ফেনা কি যেন একটা পড়ছে। আমার ঘটিতে একটা মন্ত্রপুত জল ছিল, সেই জলটা উপরে ছড়ে দিলাম। সাপটা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। আবার ঘি ঢেলে ঢেলে আগুন জ্বালালাম। জোরে জোরে মন্ত্র পড়তে লাগলাম। ওম
বিশহরিং মা মনসায় নমঃ। ওম মস্তিকস্য মুনির্মাতা ভগিনী বাসুকিস্তথা यरतकारो मुनिर्पत्नी मनसा देवी नमस्तुते। नागनागीनां प्रेतजोनीनां ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्योमामृतात्। যজ্ঞ শেষে ভস্য একটা কৌটোর মধ্যে পুরে ফেললাম। নায়েব মশাইকে বললাম, দেখুন তো নায়েব মশাই, বাইরেটা ঠিক কি অবস্থা, দেখুন দেখুন। দরজাটা আস্তে করে খুলে নায়েব বলল, হ্যাঁ ঠিক আছে, বাইরে শুধু বেজিগুলো মন্দিরের নিচে অপেক্ষা করছে, চলুন যাওয়া যাক। দুজনে অন্ধকারের মধ্যে মিশে জমিদার বাড়ির দিকে গেলাম। নায়েব বলল, পিছনের দিকে একটা দরজা আছে, সেই দরজায় আমার একজন বিশ্বস্ত লোককে আমি রেখে এসেছি। ওই দরজা দিয়ে গেলে উপরে ওঠা সিঁড়ি পাওয়া যাবে, সেই সিঁড়ি দিয়ে উঠলেই ভিতরের মহলের বারান্দায় যাওয়া যাবে। ওই দরজাটা আজকে ভেজানো আছে, একটু ঠেললেই খুলে যাবে, এরপরেই খোকার ঘর। নায়েবের নির্দেশিত পথেই গেলাম। ওপরের দরজাটা একটু ঠেলতেই খুলে গেল। এবার খোকার ঘর। প্রায় ভোর হয়ে আসছে, কেউ দেখে ফেললেই মুশকিল। খোকার ঘরের দরজা খুলতে যাব, এমন সময় একজন দাসী আমাদের দেখে ফেলল। সে চিৎকার করে উঠল, কে কে ওখানে? চোর, চোর ঢুকেছে, চোর চোর! আরে কে কোথায় আসো গো? চোর ঢুকেছে বাড়িতে। সে এমন চেঁচামেচি শুরু করলো যে কয়েকটা ঘর থেকে দরজা খোলার আওয়াজ পেলাম। আমরা তাড়াতাড়ি খোকার ঘরে ঢুকে গেলাম। ঘর অন্ধকার, তবু বোঝা গেল খোকা মেঝেতে একটা কোণে জড়সড় হয়ে বসেছিল। সে আমাদের দেখে বুকে শুয়ে শুয়ে আমাদের দিকে এসে আমার পায়ে ছোবল দিল। তার জিভটা দুভাগ, সাপের মতো। আমি সরিয়ে নিলাম পা। সঙ্গে সঙ্গে সে নায়েব মশাইয়ের দিকে এগিয়ে গেল, আর আমি সাথে সাথেই ওই কৌটো থেকে যজ্ঞের ভস্য নিয়ে তার গায়ে ছড়িয়ে দিলাম। ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষ্যমামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ওম মা মনসায় নমো নমঃ বলে ছিটিয়ে দিলাম সেই যজ্ঞের ভস্য তার গায়ে। সে গুটিয়ে গেল, ছটপট করতে লাগলো। আর ইতিমধ্যে ঘরের দরজায় কয়েকজন এসে হাজির হয়েছে। হঠাৎ তাদের সরিয়ে বৌরানী এসে হাজির হলো। তার তখন অন্য রূপ, আঙুলে বড় বড় নখ, গায়ের চামড়া সাপের মতো। হিস হিস করতে করতে সে আমাদের দিকে এগিয়ে এলো, আর দরজায় যারা ভিড় করেছিল তাদের দিকে চেয়ে বলল, চলে যা সব, না হলে আমি বিষের আগুনে সবাইকে পুড়িয়ে দেব। তার জিভটা লক লক করছে, দুভাগ জিভটা দিয়ে সে থুথু করে কি যেন ফেলছে, আর যেখানেই সেই থুতু পড়ছে সেখানে আগুন জ্বলে উঠছে। সেই ফেনার উপরে আমি কৌটো থেকে যজ্ঞের ভস্য ছড়িয়ে দিলাম। আগুন সঙ্গে সঙ্গে নিভে এলো। এবার সে আরো ভয়ঙ্কর ভাবে আমাদের দিকে এগিয়ে এলো। মুখে হিস হিস আওয়াজ। আমাদের দিকে মুখ এগিয়ে নিয়ে সে ছোবল দিতে গেল। তার জিভটা প্রায় হাত মতো লম্বা হয়ে গেছে। জিভের ডগায় আগুন। ফস করে একটা আওয়াজ হওয়ার সাথে সাথে কৌটো থেকে পুরো ভস্যটা তার গায়ে ছড়িয়ে দিলাম। একটা চিৎকার। তোরা কে তোরা? তোদের শেষ করবো আমি। চোখ চেয়ে সামনে দেখলাম সেই সুন্দর দেহটা একটা প্রেতে পরিণত হলো। কালো বিভৎস একটা প্রেত মূর্তি।
আস্তে 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 সেই প্রেত মূর্তিটা মাটিতে পড়ে গেল, আর একটু পরে সেটা একটা সাপে পরিণত হলো, কিন্তু কিন্তু কালো একটা পোড়া সাপ। দরজায় একটা আওয়াজ শুনে চমকে তাকালাম, দেখলাম জমিদার বাবু। আহ আহ কি বিভৎস! একে নিয়ে আমি এতদিন ঘর করছিলাম, কি সর্বনাশ করেছি আমি! খোকা, খোকার কি হয়েছে? খোকাকে দেখলাম মেঝেতে পড়ে রয়েছে, আর তার পাশে সাপের চামড়ার মতো কি একটা পড়ে। ছুটে গিয়ে খোকার মাথাটা কোলে তুলে নিলাম, বুকে হাত দিয়ে দেখলাম না, নিঃশ্বাস পড়ছে। জমিদার বাবুকে বললাম, আর আর ভয় নেই জমিদার বাবু, আর ভয় নেই। হ্যাঁ, খোকা এবার ভালো হয়ে যাবে। এক কাজ করুন, খোকাকে কোলে তুলে বাইরে একটা ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিন। হ্যাঁ, তুলুন তুলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন, হ্যাঁ এদিকে এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ ঠিক, শুয়ে দিন শুয়ে দিন। হ্যাঁ, একটু চোখে মুখে জল ছিটিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, জল ছিটিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এই কোমরের শেকড়টা দিয়ে আমি খোকার মুখে একটু বুলিয়ে দিই। ওম ওম ফট স্বাহা। এই তো এই তো খোকা চোখ মেলেছে। দেখুন 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 জমিদার বাবু, খোকা চোখ মেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোকা চোখ মেলেছে। খোকা জমিদার বাবুর দিকে তাকিয়ে বলল, বাবা। বাবা আমার, কতদিন পর তোর মুখ থেকে বাবা ডাকটা শুনলাম। জমিদার বাবু তার ছেলেকে জড়িয়ে ধরে তার গায়ে মাথায় হাত বুলোতে লাগলেন। তার গলা ভেঙে এলো। বাবা ছেলের এই মিলনের দৃশ্য দেখে আমাদেরও চোখ শুকনো থাকলো না। আমি মনে মনে ভগবানের কাছে প্রণাম জানিয়ে বললাম, তোমার অসীম করুণা ভগবান, অসীম করুণা তোমার। এ শুধু তোমারই দয়া যে আমি 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 সামান্য তারানাথ তান্ত্রিক একজন একজন ছেলেকে তার বাবার বুকে ফিরিয়ে দিতে পেরেছি। এ তোমারই দয়া ভগবান, এ তোমারই দয়া, তোমারই করুণা। এত পর্যন্ত বলে তারানাথ থামল। আমরা এতক্ষণ যেন সেই জমিদার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, যেখানে এক বাবা তার ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত। আমরা যেন সেই দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তারানাথের গল্প বলার জাদু এমনই হয়, নানা অপ্রীতিকর দৃশ্য যেন চোখের সামনে ভেসে ওঠে। কিশোরী বলল, যাক বাবা, শেষটায় মিল হলো। কিন্তু জমিদার বাবু এতদিন ধরে একজন সাপিনীর সঙ্গে ঘর করলেন আর কিছুই বুঝতে পারলেন না, এটা ঠিক হজম হচ্ছে না। আর তাছাড়া আমাদের আসল প্রশ্নটাই তো অমীমাংসিত থেকে গেল, শিশুরা কেন কষ্ট ভোগ করে? কি আশ্চর্য, এটা বুঝতে পারলে না বিভূতি? তাহলে তোমরা মনোযোগ দিয়ে গল্পটা আসলে শোনোনি। আরে গল্পের মধ্যেই তো এর উত্তর আছে। যা বলছিলাম, জমিদার বাবু একজন দাসীকে খোকার জন্য একটু দুধ আনতে বললেন। তারপর তারপর আমার দিকে চেয়ে বললেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। আচ্ছা, আপনার উপর খুব ধকল গেছে, একটু বিশ্রাম নিন, তারপর আপনার সাথে কথা বলবো। নায়েব মশাই, আপনিও আসবেন ওনাকে নিয়ে। আমি নায়েব মশাইকে বললাম, নায়েব মশাই, আপনার জ্যাঠামশাইয়ের সাথে একবার দেখা করতে হবে। মানে সত্যি বলতে কি, ওনার পরামর্শেই তো আমি সব করতে পারলাম। ওনাকে একবার প্রণাম করতে চাই আমি। দুজনে গেলাম। তারপর
বৃদ্ধর সাথে দেখা করতে। তখন সকাল হয়ে গেছে, গাছে গাছে পাখি ডাকছে। সকালের নরম রোদ গায়ে লাগতে মনে হলো যেন বাস্তবে ফিরে এলাম। কাল রাতের অভিজ্ঞতাটা যেন একটা দুঃস্বপ্নের মতো। বৃদ্ধের ঘরে গিয়ে উপস্থিত হলাম। তিনি বিছানার উপর পদ্মা আসনে বসে আছেন। নায়েব মশাই ডাকলেন, জ্যাঠামশাই। বৃদ্ধ চোখ খুলে তাকালেন। আমি বললাম, আপনার আশীর্বাদেই আমাদের কাজ সফল হয়েছে। খোকাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি আমি। বৃদ্ধ দুই হাত জোড় করে মাথায় ঠেকিয়ে বললেন, সবই তার ইচ্ছে। তোমরা এবার বিশ্রাম করো, যাও। তারপর সেই অতিথি গৃহে আবার ফিরে এলাম। সারা রাত ঘুমোইনি, অনেক ধকল গেছে। তাই স্নান সেরে কিছু মুখে দিয়ে একদম শুয়ে পড়লাম, ঘুমিয়েও পড়লাম। বিকেলে জমিদার বাবুর কাছে যাওয়ার আমন্ত্রণ ছিল। নায়েব মশাইয়ের সাথে গেলাম ওপর মহলে জমিদার বাবুর বসবার ঘরে। এটা সেই ঘর যেখানে বৌরানীর সাথে প্রথমে দেখা হয়েছিল। আজ অবশ্য সেই পর্দাটা নেই যেটা সেদিন ঘরের মাঝখানে টাঙানো ছিল। আর জমিদার বাবুর সাথে ছিল খোকা। তাকে দেখে বেশ ভালোই লাগলো। একদিনেই বেশ সুস্থ হয়ে উঠেছে। বেশ বেশ ভারী ধরনের সন্ধ্যাকালীন জলযোগের সাথে কথা শুরু হলো। জমিদার বাবু প্রথমেই হাত জোড় করে বললেন, আমাকে আপনি ক্ষমা করবেন তারানাথ বাবু, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আসলে আমার চোখের উপর একটা পটি বাঁধা ছিল। সবকিছু বুঝেও যেন না বুঝেছিলাম আমি। ও এই বাড়িতে আসার পর থেকেই খোকা অসুস্থ হয়ে পড়ল। আমার মনে কখনো ঘুণাক্ষরেও সন্দেহ হয়নি যে নতুন বউয়ের কারণে এটা হতে পারে। ও তো বিয়ের আগে থেকেই খোকাকে খুব ভালোবাসতো। খোকাও ওকে ছাড়তে চায়নি। না, আসলে জমিদার বাবু সে ওই ছল করেই এই বাড়িতে প্রবেশ করেছিল, বুঝতে পারলেন? তার উদ্দেশ্য ছিল অনেক গভীর, অনেক গভীর, এই বংশকে শেষ করা। আমিও তো প্রথমে বুঝতে পারিনি। কিছু একটা অশুভ শক্তির উপস্থিতি এই বাড়িতে প্রবেশ করেই টের পেয়েছিলাম ঠিকই, কিন্তু নায়েব মশাইয়ের জ্যাঠামশাইয়ের সাথে কথা বলে সবটা পরিষ্কার হলো আমার। কি জ্যাঠামশাই? হ্যাঁ, ছোট থেকেই জ্যাঠামশাই আমাকে স্নেহ করতেন। হ্যাঁ, জ্যাঠামশাই এ বাড়ি সম্পর্কে অনেক কিছু জানেন, যে কথা আপনিও জানেন না। কি কথা? সেগুলো আমিও জানতে চাই। আমি জ্যাঠামশাইকে একবার প্রণাম করতে যেতে চাই। চলুন, জ্যাঠামশাই আবার বেশিক্ষণ জেগে থাকেন না, শুয়ে পড়েন। জলযোগ শেষ করে আমরা তারপর গেলাম সেই বৃদ্ধর ঘরে, বুঝতে পারলে তো? তিনি বিছানার ওপর টান টান হয়ে বসেছিলেন। জমিদার বাবু ও খোকা তাকে প্রণাম করলে তাদের মাথায় হাত বুলিয়ে তিনি আশীর্বাদ করলেন। তারপরে জমিদারের দিকে চেয়ে তিনি বললেন, জমিদার বংশের ছেলে হয়ে তুমি ওই বেদের দলের মেয়েকে যখন ঘরে তুললে, তখনই বুঝেছিলাম বিপদ ঘনিয়ে আসছে। আসলে তোমার ঠাকুরদা যখন এই বাড়ির নতুন অংশটা করেন, সেই জায়গাটা অভিশপ্ত ছিল। সে সম্বন্ধে আমি তারানাথকে বলেছিলাম, কিন্তু আরও কিছু কথা ছিল, সেগুলো তোমার জানার দরকার। এই যে জায়গায় মসজিদ বা কবরস্থান ছিল, সেখানে কিছু জিন পরীদের বাস ছিল। আর ওই সাপগুলো ছিল তাদের পোষা বাস্তু সাপ। যখন সাপগুলো মারা গেল, তখন জিন পরীদের আত্মা তাদের মধ্যে ঢুকে গেল। তারা প্রতিশোধের জ্বালায় অস্থির হয়ে উঠল। কোনোভাবে তারা এই বাড়িতে ঢুকতে চাইছিল। যখন বেদের দল এখানে এলো, একটি মেয়ের রূপ ধরে তারা বাড়িতে ঢুকে পড়ল। তারপর তো তোমরা জানো। তাই তারানাথকে আমি বলেছিলাম বিশেষ কিছু তন্ত্রের কথা,
যে তন্ত্রক্রিয়া একজন বিশেষ শক্তিশালী তান্ত্রিকই করতে পারে। বাকিটাও বুঝে নিয়েছে। নিজের শক্তি দিয়ে যজ্ঞে সফল হলো, আর এই বংশটাও বেঁচে গেল। বুঝলে? এতগুলো কথা একসঙ্গে বলে বৃদ্ধ একটু থামলেন। জমিদার বাবু তাকে প্রণাম করে বেরিয়ে এলেন, সঙ্গে আমরাও বেরিয়ে এলাম। পরদিন জমিদার বাবুর থেকে বেশ মোটা রকম পারিতোষিক নিয়ে আমি দেশে ফিরলাম। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, ওই জিনপরির ঘটনা তো অনেক দিন আগের, তারা প্রতিশোধ নিলে তো আগেই নিতে পারত, তাহলে তারা এই ছেলেটাকে বেছে নিল কেন? প্রশ্নটা তুমি ভালোই করেছো কিশোরী। দেখো, আত্মা যে কোনো শরীরকে আধার করে সেই শরীরে প্রবেশ করতে পারে না। তারা সুযোগের অপেক্ষায় থাকে, আর যখনই তারা এই সুযোগ পায় সেই শরীর আশ্রয় করে ঢুকে পড়ে তারা। এক্ষেত্রে পূর্বপুরুষের কোনো অপঘাত মৃত্যু পরবর্তী বংশধরদের উপর প্রভাব বিস্তার করে। তুমি ভেবে দেখো, ছেলেটির মায়ের মৃত্যু হয়েছিল অপঘাতে, কেমন তো? তার ঠাকুরদার এক ভাই ছিল, তারও মৃত্যু হয়েছিল কোনো শ্মশানে, এবং মৃত্যুর কারণ জানা যায়নি। দূর, এইভাবে ভাবতে গেলে দেখা যাবে কারোর না কারোর বংশে অপঘাতে মৃত্যু হয়েছে। জ্যোতিষীরা এগুলো নিয়ে ভয় দেখায়। যত সব আজগুবি গল্প। আজগুবি তো শুনতে আসো কেন? এইসব গল্প না শুনলে তো তোমাদের রবিবারের পেটের ভাত হজম হয় না। তা শুনতে এসো না, তাহলেই তো হয়। আমি ব্যাপারটা সামাল দিতে বললাম, কিশোরের কথা ধরবে না ঠাকুরমশাই, ও ওরকম বলে, আবার গল্পগুলো উড়িয়েও দিতে পারে না। গল্প নয় বুঝতে পারলে? এগুলো হলো তারানাথ তান্ত্রিকের জীবনের সব রহস্যময় ঘটনা, যেগুলো শুনতে হয়তো গল্পের মতো, কিন্তু আসলে এগুলো গল্প নয়। তোমাদের অনেকবার বলেছি, এগুলো গল্প হলেও আসলে সত্যি। নমস্কার। আজকে পাসিং শোয়ের আড্ডার প্রথম গল্পে আপনারা শুনছিলেন জমিদার বাড়ির অপদেবী। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আমাদের এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন বিভিন্ন ধরনের তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প। যারা তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন শুনতে ভালোবাসেন, এই গল্পের আসর হচ্ছে তাদের জন্য আদর্শ একটি জায়গা। তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করা চাই, কারণ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসব আপনাদের জন্য এমনই ভালো ভালো বিভিন্ন রকমের তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প। আজকের গল্পটি লিখেছেন লেখিকা দেবযানী চ্যাটার্জি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন দেবাশিস সেনগুপ্ত, অন্যান্য চরিত্রে পারমিতা, অঙ্কিতা, শুভম, অতন এবং আমি সন্তু। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিও। যদি আপনাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে, যেমন বললাম, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করা চাই, আর এই চ্যানেলটিকে আপনাদের বন্ধু মহলে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরও বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তাহলে আজকের জন্য এটুকুই, ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন পাসিং শোয়ের আড্ডা, এবং পরের বার ঠাকুরমশাইয়ের জন্য পাসিং শো আনতে ভুলবেন না কিন্তু।